আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এইটা কিন্তু সত্য কথা। দুর্বল মানুষের পাশে কেউ থাকে না। যদি শক্তিবান হন, সামর্থ্যবান হন, তাহলে আপনার পাশে অনেক লোক থাকবে। কিন্তু আপনি যদি দুর্বল হন, তাহলে আপনি বেলা শেষে লোক খুঁজে পাবেন না, মানে আপনার সমর্থনের লোক খুঁজে পাবেন না। যতদিন আপনার সুদিন আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ততদিন হয়তো বা আপনাকে তোষামত করার জন্য অনেক লোকজন পাইতে পারেন। কিন্তু আপনি যে ভেতর থেকে দুর্বল, আপনি যে রাজনীতি বোঝেন না, কৌশল বোঝেন না, পরিশেষে দেখবেন যে আপনি একাই একাই হয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে আমার সেরকমই মনে হইতেছে যে তিনি যে এতটাই দুর্বল। আপনি ভাবুন যে বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার পদটা কি প্রধানমন্ত্রীর পদ। এরকম একটা সর্বোচ্চ পদে থাকা অবস্থা আমরা কিছুদিন আগে দেখলাম তার যে বাসভবন, তার যে বাড়ি হাটহাজারিতে, সেইখানে মানে জনতা কি বলে, তাকে কি বলবেন, ছাত্র জনতা নাকি তৌহিদি জনতা, জনতা গিয়ে তার বাড়িতে আক্রমণ করছে। কি করছে যে বাংলাদেশের মাটিতে তার বাড়ি রাখতে দেবে না, তার বাড়ি মানে ভাঙচুর এরকম। যাই হোক, তার বাড়িতে আক্রমণ করছে। এইটা দ্বারা কি বোঝায় যে তিনি দুর্বল সরকার, ব্যর্থ, যে এটা পরে আসতেছে, কিন্তু তিনি দুর্বল। যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরেও নিজের বাসভূমি, বাসস্থানকে মানে সুরক্ষা দিতে পারেন না, সেই ব্যক্তি কিভাবে আপনি বলুন তো 17 থেকে 20 কোটি মানুষকে সুরক্ষা দেবে? সেটা তো তিনি পাইতেছেন না। তিনি যে পুরোপুরি ব্যর্থ। দেখেন, এই যে বয়স, তার বয়স কিন্তু আসলে অনেক বছর হয়েছে, তারপরও তার স্বপ্ন আছে, আশা আছে, তার মানে বিশ্বাসও আছে। তিনি আরও 50 বছর ক্ষমতায় থাকতে চান, মানে থাকতে চান। এইটা তিনি বলেন না, অন্যরা নাকি বলেন যে আপনি আরও 50 বছর ক্ষমতায় থাকেন। উইকিপিডিয়া তার বিষয়ে যে তথ্যটা আমাকে দিল, তিনি 28শে জুন 1940 সালে জন্মগ্রহণ করছেন চট্টগ্রাম জেলায়। তখনকার সময় বঙ্গপ্রদেশ ব্রিটিশ ভারতে, আর বর্তমানে হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ। তাইলে 1940 সাল আর এখন হচ্ছে 2025, প্রায় 85 বছর বয়স। এই বয়সে এসেও এত ক্ষমতার লোভ তার, মানে যেইটা অতুলনীয়। আমি মনে হয় যে বাংলাদেশের কোনো দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাবেন না তার মতো ক্ষমতালোভী ব্যক্তি। এক নম্বরে তিনি ক্ষমতালোভী, এই জন্য আমি বলতেছি। দেখেন, ক্ষমতার লোভ কম বেশি বাংলাদেশের অনেকেরই, সবারই আছে, কিন্তু তার মতো নাই। তিনি কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না। তিনি জীবনে কোনোদিন রাজনীতি করেন নাই, তার কোনো রাজনৈতিক দল নাই। এমনকি জুলাই আগস্ট আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। হয়তোবা তিনি কারি টাকা খরচ করছেন ম্যাটিকুলাস ডিজাইনে, কিন্তু রাজপথে তাকে দেখা যায় নাই। তিনি তো বাংলাদেশের একজন সাজাপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, উড়ে এসে তিনি প্রধান উপদেষ্টা, মানে প্রধান হয়ে গেলেন বাংলাদেশে। তারপরে তার মামলাগুলো উদা হয়ে গেল। তারপরে তিনি রিসেট বাটনে পুশ করলেন। যে দেশের যে সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করলেন, সেই সংবিধানকে সুরক্ষিত, সমুন্নত রাখার শপথ নিয়ে, মানে তিনি কি বলবেন, চতুর্দিকে। এক নম্বরে তিনি দুর্বল, মানে তিনি রাজনীতির পর্যন্ত তার মধ্যে নাই। 2 নম্বর হলো যে তিনি ব্যর্থ। 3 নম্বর হলো যে তিনি শপথ ভঙ্গকারী। শপথ মানে কি? অদা ভঙ্গকারী। তিনি অদা করছেন যে এই সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানকে সমুন্নত রাখবেন, কিন্তু তিনি সেই সংবিধানকে রিসেট বাটনের মাধ্যমে মুছে ফেলার চেষ্টা করতেছেন। যাই হোক, সেই বিষয়ে আলোচনা করা যাবে। কিন্তু যেইটা মূল আলোচনার বিষয়, সেটা হলো যে ডক্টর ইউনূস সাহেবের কি বিদায় বেলায় চলে আসছে নাকি। দেখেন, আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলন ছিল, এখন ধীরে ধীরে সেই বিষয়গুলো বিলুপ্তির পথে, এখন আর দেখা যায় না। এখন দেখা যায় বড় কোনো ঘটনা, যেমন ধরেন আগে দেখা যাইতো যে গ্রামে থাকে, গ্রামে বড় হয়েছে, কিন্তু তিনি চাকরির জন্য ঢাকা শহর যেতেছেন। তখন দেখা যাইতো যে তার পরিবারের লোকও কান্না করতেছে, তিনিও কান্না করতেছেন। পাশ থেকে একজন বলতেছে বিদায়বেলা চোখের পানিতে বিদায় নেওয়া উচিত না, হাসি মুখে বিদায় নেও, আর সারা জীবনের জন্য তো যাইতেছ না, যাইতেছ কর্মের জন্য, ছুটি হলে আবার, এরকম বুঝ দিত। আর এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যারা ওই যে বিদেশে যায় বউ রেখা, সংসার রেখা, তাদের চোখের পানি, কান্না দেখে অনেকে আবার এটা কমেন্টে মন্তব্য করেন যে বিদায়বেলা কান্নাকাটি করা লাগে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার তো বিদায় লগ্ন শুরু হয়ে গেছে। বিদায় লগ্ন মানে বিদায়বেলা। বিদায়বেলা বলতে কি যে এখনই যে তা না, আপনার কি বলে যে
এই বিকেল হয়ে গেছে। বিকেল বলতে যে এই মুহূর্তে তা না, সূর্য অস্ত পর্যন্ত কিন্তু বিকেলই বোঝায়। আর সূর্য অস্তের আগ মুহূর্তে গোধূলি লগ্ন। আমার মনে হয় যে গোধূলি লগ্নের কাছাকাছি এসে পৌঁছে গেছে। আওয়ামী লীগ যেভাবে কর্মসূচি দিছে, মানে তারা তো বলতেছে যে ইউনূস সরকার। পাশাপাশি আর একটা নিউজ দেখেন, বাংলাদেশের প্রতিটা এয়ারপোর্টে সতর্কতা জারি করা হয়েছে। এখন আওয়ামী লীগ সেই নিউজটার রেফারেন্স টেনে বলতেছে যে একটা উপদেষ্টা যেন পালাইতে না পারে, অলরেডি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। তাদের যে বক্তব্য, তাদের যে ভাষ্য, সেই ভাষ্য এবং বক্তব্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা একদম ফালাই দেবে এবং ক্ষমতাচ্যুত করবে, তাদের পতন ঘটাবে এবং সারা বাংলাদেশ মানে সারা ঢাকা তারা কি বলে যে একদম অবরোধ, লকডাউন করে দেবে। পাশাপাশি আপনি দেখেন একটা বিষয় দেখেন যে গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যর্থ রাষ্ট্রপ্রধান যারা, ব্যর্থ সরকার, তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই সরকার যে ব্যর্থ এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ প্রকাশ্যে বলতেছে। এতদিন শুধু বলছে যে না এখনও সময় আছে, এখনও সময় আছে, এই সরকার চাইলে সফলও হইতে পারে এবং সফল হওয়ার জন্য এই সরকারকে সকল প্রকার সহযোগিতা করবে। এখন যারা সহযোগিতা করার জন্য এতদিন প্রস্তুত ছিল, তারা এখন স্পষ্ট ভাষায় বলতেছে যে এই সরকার ব্যর্থ, এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় চলে গেছে এবং এই সরকার ব্যর্থ তো ব্যর্থ, নিরপেক্ষতাও হারাইছে। পাশাপাশি দেখেন নিজেদের মধ্যে দ্বন্দ্বটা কতটুকু। জামাতে ইসলাম তারা বলতেছেন যে যদি 26-এর নির্বাচন দেখতে চান তাহলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন এবং আইনি ভিত্তির মাধ্যমেই, মানে জুলাই সনদের আওতায় নির্বাচন করতে হবে, অন্যথায় 26-এর নির্বাচন দেখতে চাওয়া একটা নির্বোধের কাজ, এরকম বক্তব্য হইতেছে। তার মানে কি, জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে পাশ করিয়ে বাস্তবায়ন না করা হয় তাহলে 26-এর ভোট হবে না, জাতীয় সংসদ নির্বাচন হবে না। এই কথাটা একটা রাজনৈতিক দল বলতেছে। তার মানে কি, সরকারে কি তারা, এই প্রশ্নটা তো এখন উঠতেছে যে তাহলে কি সরকার কি জামাত নাকি? যদি জামাত না হয় তাহলে বর্তমান সরকারকে এই বিষয় নিয়ে কথা বলা উচিত, কিন্তু এই সরকার তো কথা বলবে না। কারণ এই সরকারের এক নাম্বার হচ্ছে এই সাহস নাই, ভীতু, এই সরকারের মানে কৌশল নাই, রাজনীতি বোঝে না, এই সরকার নিরপেক্ষ না, এই সরকার যে ব্যর্থ তার প্রমাণ সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, এটাই যথেষ্ট। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটছে, বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা ঘটছে কিনা আমার জানা নাই যে রাষ্ট্রপ্রধানের বাসভবনে হামলা করে মানুষ। কী জন্য করে? ব্যর্থতা, দুর্বলতা। আর দুর্বল মানুষের পাশে থাকে না। বিশেষ করে যখন বাংলাদেশ আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক দল একটা সরকারের বিরোধিতা করে এইভাবে, তো আবার অনির্বাচিত, অসাংবিধানিক একটা সরকার, যে সরকারের কোনো রাজনৈতিক দল নাই, বাংলাদেশের জনগণের কোনো ম্যান্ডেট নেই। এখন তো জনগণও মুখ ফেলে নিচ্ছে। এতদিন বলা হয়েছে যে এই সরকারের জনগণের ম্যান্ডেট আছে, এখন তো জনগণেরও ম্যান্ডেট নেই। এই সকল কিছু বিচার বিশ্লেষণ করে দেখেন, আমার কাছে যতটুকু মনে হইতেছে যে ডক্টর ইউনূসের বিদায় বেলা চলে আসছে, বিদায় ঘন্টা বেজে গেছে। এখন কখন সেটা হবে সেটা বলতে পারি না, কিন্তু বেলা ওইটাই চলতেছে, বিদায় বেলা। কীভাবে নেয় দেখা যাক, আমরা দেশের জনগণ দেখব। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।